তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্রভাবে কথা বলে। সবাই বলে ওর মতন ভালো ছেলেই হয় না, ধরেই ওর গায়ে ধরে। কি হলো, কেন হলো, কান্না করতেছি। ওরা বলতেছে যেটা কেন হয়েছে, কেন, আমি কি করছি, অপরাধ কি আমার? যে ছেলে জিম করে নাই, মানে শুকনা ছিল, সে জিমে ঢুকলো। হ্যাঁ, আলাদা ভাষা ছিল। আসলে ওর গল্প শুনে ওকে কি অ্যাডভাইস করব বা আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বলি, ভুল মানুষের ভালোবাসা এটা অনেক বড় একটা ভুল। আপনি বলছেন আপনার কথা অনুযায়ী সে ভুল মানুষ আপনার জীবনে, তারপর আপনি তাকে লক কেন করবেন? হ্যাঁ, আপনার মন হয়তো কথা শুনবে না, আপনার মন হয়তো বারবারই চাইবে যে না, এই মানুষটার কাছে আমাকে যেতে হবে, কিন্তু ওই মনটাকে বোঝানো মানুষ হিসাবে আমাদেরই দায়িত্ব। অ্যান্ড দিস ইজ এ ভেরি টাফ জব, আমি আপনাকে বলি। এটা খুবই কঠিন, কারণ এই প্রেম, এই ইমোশন কোনো যুক্তি মানে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবনগল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প, সাথে আমি এম এ নাইম। এটি নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেড একটি অনুষ্ঠান যা আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও আরও বেশ কয়েকটা অনুষ্ঠান নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল জায়গাটি হচ্ছে ইউটিউব। এছাড়াও ফেসবুকে আমাদের পেজ আছে নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেড। আপনাদের দোয়া, ভালোবাসা আর সাপোর্ট থাকলেই আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। এছাড়াও আমাদের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 0196986011746। ধন্যবাদ। তো চলুন আমরা ফিরে যাই জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্পে। আপনার নাম কি? আমার নাম জাসফিন আক্তার মিম। মিমের বয়স কত? আমার বয়স 25। 25 বছর। জন্মজেলা? কুমিল্লা চান্দিনা। এখন থাকেন কি ঢাকাতে? বর্তমানে হ্যাঁ, ঢাকায় আছে। বলেন। আমার আব্বুর প্রথম পক্ষ ছিলেন, দ্বিতীয় পক্ষ হলো আমার আম্মু। ওকে। দ্বিতীয় পক্ষের সন্তান শুধু আমি। আমার জীবনটাই ছিল টানাটানি, কখনো বাবার সাথে, কখনো মায়ের সাথে। মায়ের সাথে? হ্যাঁ। তো এক সময় আমার আব্বু মারা যায়, এমনকি আমার আব্বুর সাথে আমার আম্মুর ডিভোর্সও হয়ে যায়। আপনার বাবা মারা যাবার আগেই আপনার মায়ের ডিভোর্স হয়ে গেছে। সো তো বাবা মারা যাবার পর কার সঙ্গে থাকলেন? বাবা মারা যাওয়ার পরে আমি আম্মুর সাথে থাকা শুরু করি। আব্বু মারা যাওয়ার কিছুদিন আগে, প্রায় ধরেন মাসখানেক আগে, আমার আম্মু তখন কি করে, একটা বিয়ে করে ফেলে। তো কিন্তু আমার আম্মুর তখন মোটামুটি ভালো টাকা ছিল। শাড়ি কাপড় বলেন, এগুলো মানে ইন্ডিয়ান থেকে ডাইরেক্ট নিয়ে এসে নামাতো। সে একটা পুরুষের মতনই কাজ করতো। মানে আমি ওই লোকটাকে কখন ভাবে হিসেবে গ্রহণ করিনি, আমি কিন্তু বরাবরই তাকে মামা ডাকি। ওই লোকটা কিন্তু আগে বিয়ে হয়নি, আমার আম্মু তার ফার্স্ট ওয়াইফ ছিল। তো একসময় পরে দেখা যাচ্ছে যে আমার আম্মু, মানে ওই আঙ্কেলটা, মানে মামাটা আর কি, এক দিকে মেয়েদের সাথে উল্টাপাল্টা করে। আমার আম্মু তখন মাথা কাজ করতেছে না। হঠাৎ করে সে, মানে আমাদের যে জমি জমা আছে না, সব আমার আপন খালামণির কাছে বিক্রি করে দিছে। বিক্রি করে সে ঢাকা চলে আসে হ্যাঁ। আমাকে নিয়ে, এবং কি উনিও ছিল। তো সেখানে আবার আমার একটা ছোট ভাই হয়। যখন আমি মোটামুটি বুঝি, 14 বছর চলে, কখনো মাদ্রাসা পড়ছি, কখন স্কুলে পড়ছি, পড়ানোর জন্য না, মানে আমার চাইতে আমার আম্মুর চেষ্টা ছিল। আবার স্কুলে ভর্তি হলাম, গার্লস স্কুলে পড়তাম আর কি। সেখানে একটা ক্লাসমেট ছিল, তো ওর সাথেই আমি পড়তাম। ওর মামা স্কুল থেকে না আশা করার জন্য আর কি আসতো। তো ওনার দেখতে, হ্যাঁ, এটা 6 এর ঘটনা। কোথায় যাচ্ছি, কোথায় থাকতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, সব কিছু জানে। কিন্তু ওনার সম্বন্ধে আমি কিছু জানতাম না। বলতো, মি তোমার নাম্বারটা দাও। পরে আমার আম্মুর নাম্বার দিই। দেওয়ার পরে আমি ওনার নাম্বারটা নেই। উনি ফোন দিলে বলতে, তোমার ভয়েসটা না আমার, তোমার ভয়েস শুনে মনে হচ্ছে তুমি অনেক সুন্দর গান গাও, চলো একটা গান বলো, আমি এরকম বলতো। পরে আমি গান করতাম, আমি মানে গান গাইতাম। গাইতে গাইতে এক সময়ের মতো, মানে কথা বলতে বলতে প্রায় 3-4 মাস হয়ে যায়। আম্মুর ফোনে কথা আম্মু বুঝতে পারত, আম্মু জানতো না। বলতাম যে এরকম ধরেন প্রায় 1 বছরের কাছাকাছি, ধরেন একটু কম হবে, কখনো টাচপুট ইউজ করিনি। এই ছেলে আমাকে দিছে ক্লাস 6-এ থাকা অবস্থায়। হ্যাঁ, 6-এ। মা জিজ্ঞেস করেছে ফোন কোথায় পাইলি। হ্যাঁ, জিজ্ঞাসা করেছে। আপনি কি আনসার দিয়েছেন? আমি বলছিলাম কি, আমাকে দিছে, কে একটা ছেলে দিছে। কেন নিছোস? কি সম্পর্ক? আপনি সত্য কথাটাই বলছেন। হ্যাঁ, আমার আম্মুরও কথা হইছে কি, যে এখন এগুলা কথাবার্তা বলিস না, ওর ফোন নিছে, ও দিয়ে দিছে। ও কিন্তু তখন ইন্টারে সেকেন্ড ইয়ারে পড়ে। আপনি তখন ক্লাস 6-এ? হ্যাঁ, হ্যাঁ। পরে আমাকে বলল যে তোমার বিয়ে করব। হ্যাঁ, আমার তখন মনে হাস্যকর লাগতো। কিসের বিয়ে করবে, মানে এগুলো কি বলে, আজব। অবহেলা করা শুরু করলো, মানে ভালো লাগে না, আর কথা বলবো না এরকম। পরে না আমার বাসের সামনে এসে এসে দাঁড়ায় থাকতো। তখন আমি দেখা যায় উল্টাপাল্টা অনেক কথাই বলতাম। বলার পরে ও কান্না করতো। পরে এক সময় আমার আম্মুর কানে গেছে। আমার আম্মুর কথা হইল কি, তুই
তুই কথা বললি কেন, আর যদি না হয় তুই ফোন নিলি কেন, তাহলে ফোন ব্যাগ দিয়ে দি। পরে আমার আম্মু বুঝাইছে, পরে আমি রাজি হয়ে গেছি। আমার আম্মুর কথা হয়েছে কি, আমি আর একটু বড় হয়েছি, ওই বিয়ে হয়ে যাক, এঙ্গেজ করে ফেলবো না, যদি তোমার ফ্যামিলি রাজি হয় তাহলে আমরা দিব, সমস্যা নেই। মানে আপনার মা কথা বলছে? হ্যাঁ, আমার মার সাথে কথা হয়েছে ফোনে। ভাই কিছুদিন পরে জানতে পারি কি জানেন, তার নিকেতন বাড়ি আছে। ছেলে আমাকে কিন্তু এগুলো বলে নাই, ও বলছে কি জানেন, ও ভাড়া থাকে। ও আমার সাথে বিষয়টি মিথ্যা বলছে, কিন্তু বড় লোকের কাছে আপনারা আমি করব না, আমার আম্মু বাদ আমিও করব না। গুলশান নিকেতনের বাড়ি ছিল। ইন্টারেস্টিং। সেলফ রেসপেক্ট মানে আত্মপ্রব্ধি আমার স্ট্যাটাস এটাও। আমি বড় লোকের একটা মেয়ে ছেলেকে যদি বিয়ে করি আমাদের সাথে ম্যাচ হবে কিনা, এটা হচ্ছে বিষয়। তার আম্মুর কথা, যেখানে তার পড়াশোনা শেষ হয়ে যেতেছে, স্কুল যাওয়া সম্ভব না, আমার আম্মুর তাড়াতাড়ি করে বললো কি, এক কাজ করি, তুমি এক কাজ করে ওর মামার বাসায় পাঠাই, ওর মামার বাসা থেকে যত টাকা খরচ গিয়ে আমার যদি সামর্থ্য না থাকে, বিয়ের যত খরচ আসে আমি ওখান থেকে গ্রহণ করব, সব দিব, ওখানে ভালো পরিবেশ, আমার মা আমার সব কিছু আছে, ওখান থেকে বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমিও চলে গেলাম। মামার মেয়ে আছে, ও মাজার রোডে থাকে, ওখানে আমি গেলাম। ওখানে আমার মাও বলছে আমাকে স্কুলে ভর্তি করে দিবে, দেওয়ার পরে আমি ওখানে পড়াশোনা করব। এই ছেলের সাথেও কথা বলছে, আমার মামারা বলছে হ্যাঁ অপেক্ষা করে দিব, আমি তোকে পছন্দই করি না। বিরক্ত ফেলেও ফোন দিলে আমি সব সিমটম অফ করে রাফ করে ফেললাম। আমাকে ফোন দিয়েছে, বললাম না আমি ফোনটা কিন্তু ব্যাগ দিতে চাইছি, বুঝছেন, ওনা নিলা তো আমি এটা ফেলে দিতে পারি না, তখন সেক্ষেত্রে আমার কাছে ছিল। তখন আমি তার সাথে কথা বলতাম, আমার মামার মেয়ে বাসায়, যে আমি যেখানে যে উঠছি আর কি, যেখানে থাকতে থেকে পড়াশোনা করব। পরে আমার ব্যাটারি তো সমস্যা হয়, ব্যাটারি চেঞ্জ করতে যাই, মানে এগুলা নিয়ে ওই দোকানে ওই ছেলেটা কাজ শিখতো, ঠিক আছে। মানে আপনার বাসার পাশে কোন দোকানে? মামার বাসা থেকে ধরেন এই যে সামনে নিচে। ওকে, সো ওই দোকানে যেতেন, আমি দোকানে এক ছেলে কাজ করতো, কাজ শিখতো। হ্যাঁ, Okay. তো ব্যাটারি চেঞ্জ করতে, তখন আমি বলি যে ভাই আমার ফেসবুক আইডি খুলে দেয়, সেক্ষেত্রে তো অবশ্যই নাম্বার দিতে হবে। নাম্বার দিয়ে ওরা ফেসবুক ঠিক মানে সব কিছু ওরা ঠিক করে দেয়, দিয়ে আমি বাসায় আসি। ঘরে খুলে দেয়? হ্যাঁ, ফেসবুক সব খুলে দেয়। আমার ব্যাটারি তো সমস্যা ছিল, ব্যাটারিটাও চেঞ্জ করে দিছে। আমি বাসায় আসতেই ফোন চলে আসে। আমি বললাম কে, হ্যালো, কে, আপনি কে? মানে উনি আমার সাথে একটু আননোন পার্সোনালিটি, মানে চিনি না এরকম একটা ভাবলাম। হ্যাঁ, মজা নিচ্ছে। আমরা দিকে পাগল ছাড়াম, আপনি কেন ফোন দিচ্ছেন? মানে আমার কথার শেষটা এমন একটা সুন্দর ছিল, গুছায় কথা বলতে পারতাম না। পরে উল্টাপাল্টা বলতেছি, আপনি যা বলেন বকা দিলে ভাল লাগে। এটা বলার পর আমি যখন বাসা যাই, আবারও কল দিচ্ছে, ঠিক আছে আমি আপনাকে রাতে মনে করেন আনুমানিক 9টা 10টা বাজে শুনতে, বলতেছে কি, আপনি যদি আমার যে সুন্দর কণ্ঠ, আমার মনে হয় কি আপনি যদি একটা গান শোনেন আমি আপনাকে ডিস্টার্ব করবো না। মানে আমি মনে হয় কি একবার গান শোনাইলে ওনার কল দিয়ে না, ওই যে ওনাকে আমি বারবার, কারণ তখন আমি ব্লক লিসে বুঝতাম না, তা আমি বললাম প্রমিস, হ্যাঁ প্রমিস, আমি আর আপনাকে কল দিব না। পরে আমি একটা গান শোনাই, একটা গান শোনার পর আরেকটা গান শোনান। পরে ছেলে বলে, আমি তো আপনার পিছে আর ছাড়তেছি না, কেন, আমি আপনার গানের প্রেমে পড়ে গেছি। পরে আমি বুঝি না, আমি কথা বলবো না। দেখেন পাবেন, আমি আপনার ফ্রেন্ড। আমি বলছি ওকে ফ্রেন্ড, ঠিক আছে। তো কথা বলতে বলতে দেখা যাচ্ছে 2 মাসের মতন তার সাথে ফ্রেন্ডই ছিলাম। মানে ওই ছেলে কি জানি করছে, ওর মা বাবা ওকে মানে সম্ভবত বাহিরে পাঠাই দিছে। ছেলে বলতে যার সাথে আপনার সম্পর্ক? ও আমাকে মানে ফোন দেওয়া বন্ধ হয়ে গেছে 2 মাসে, ঠিক আছে। তো আমার জন্য এটা একটা ভালো দিক ছিল। তখন আমার আম্মুকে, ঠিক আছে তুই বাসায় আয়। হঠাৎ করে ভাই ওখান থেকে চলে আসি। হ্যাঁ, চলে আসার পরে না, ওই ছেলেটা আমার একদম পাগল হয়ে গেছে। আমি বললাম এমনি চলে আসছি, আমার আম্মু নিয়ে আসছে। কেন? আমি বলছি জানি না, সে আমার জন্য যেন একটা কেমন কেমন জানি করতেছে, তোর সাথে দেখা করতে চাই। পরে আসছে, আমি দেখাও করছি। কেন? ফ্রেন্ড, বলছি ফ্রেন্ড। হঠাৎ করে সে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। এই ছেলেটা কি সেই ছেলে যেই ছেলে কাজ শিখতো? হ্যাঁ, আমি যখন তার সাথে কথা বলতাম না, হাদিস ছাড়া কোনো কথা মনে হতো না। আমি কিন্তু তখন তাহাজ্জুদ নামাজও পড়তাম, এবং কি অনেক মানে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মানে সবসময় হাদিস সম্পর্কে কথা বলতো, ঠিক আছে। আমিও ইমপ্রেস হয়ে যাচ্ছি, মানে তার হাদিস আসলে কিন্তু কিছু চিনা যায়, তার টাকা ছিল বা কিচ্ছু না, একটা বেকার ছিল, একটা কাজ শিখতে আসছি না, তার বাড়িও চিনি না, ঘরও চিনি না, কিচ্ছু চিনি না। হঠাৎ করে আমার আম্মু বুঝতেছে যে আমার আম্মুর প্রশ্ন, তুই ওই ছেলেকে বিয়ে করছিস না, এখন কি ওই ছেলে কথা বলবি? কিন্তু আমি কিছু দুর্বল হয়ে গেছি। আমার মা পছন্দ করতো না। আমার মার কথা হলো একদম মানে বেড়া মানুষের সাথে কথাই বলবি না। আমার সাথে রাগ করে আমার আম্মু হঠাৎ করে চলে গেছে। মানে তার কথা, তুই একজন বেড়াস মানে মায়ের সাথে কথা বলবি, তুই বল, আমি তোর সাথে আর তোর কাছে থাকবো না, আমি চলে যাব। আমাকে কোথায় রেখে গেছে? এই মামার বাসায় ছিলাম, আম্মাপুর মামা ওদের কাছে রেখে গেছে।
হ্যাঁ, আমারও তো চুইজিগুলো আসছে যে কেমন মা সেভাবে চলে যাবে কেন, কিন্তু আমি ওর পিঠ ছাড়িনি। তা আমার কথা হলো ওই ছেলে তো আমাকে একটা ফ্ল্যাটে দেখছে বা দোতলা বাড়িতে দেখছে, কোন ক্লাসে পড়েন তখন? তখনই মানে 6-7 ভর্তি হয়ে যাবে, কারণ আমি তার মধ্যে আমার একটা 1 বছর গ্যাপ হয়ে গেছে না, তো এখান থেকে এখানে যাওয়া যায়, তো একটা স্কুলে ভর্তি হওয়া যায় না সাথে সাথে। ছেলের সাথে কিন্তু প্রায় 6-7 মাসের মতন কথা বলছি। আমারে বলতেছে কি মিম তোমার সাথে আমি আবার দেখা করব। তার আমিও বলছি শুনুন আপনি যে আমার সাথে রিলেশন করতে চান, তখন আমার মায়ের স্টোরি সব বললাম, মানে সব কিছু ভেঙে বলছে, এবং আমি কোথা থাকি কোন পরিবেশে থাকি আমি সব দেখাইছি। তাও শুনেও কিন্তু সে আমার সাথে রিলেশনে জড়াইছে। আপনি তার সম্পর্কে জানতেন? কিচ্ছু জানতাম না। তো তাকে আপনি এত কিছু বলতে হবে না, এর জন্য তো আমি বলিনি, কিন্তু 2-3টা খেয়াল করেন, আমি একটু শেষ করি। 2-3টা ফ্যাক্ট। একটা হচ্ছে ফ্যামিলি গাইডেন্স খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইখানে ল্যাকটা কার, এটা হচ্ছে ও যে বয়সটাতে এই ধরনের সম্পর্কে জড়াচ্ছে রিপিটেডলি, সে এখানে ওকে গাইড করার মতো প্রপার মানুষটা নাই। ওর মা যেভাবে করছে গাইড, সেটা ওর জায়গা থেকেও অ্যাকসেপ্ট করতে পারছে না। কেন পারছে না, সেটা হয়তো মেকানিজমে কোনো একটা প্রবলেম ছিল। এক একটা বাচ্চা এক এক রকমভাবে জিনিসগুলোকে ডিল করে। বাট এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চারা এরকমের সম্পর্কে অনেক সময় জড়িয়ে যাবে। এটা আনকমন কোনো কিছু না। এটা হয়তো ইউটিউবে এরকম কন্টেন্ট দেখে অনেকের হয়তো মনে হতে পারে যে এটা হয় নাকি। হ্যাঁ, এটা হয়। এই বয়সটা খুবই উঠতি বয়স, এবং ওই যে গ্রামের লোকজনের একটা কথা বলতো যে কাকপক্ষী যাকে দেখি তাকে ভালো লাগে। তো কিন্তু এখানে একটা প্রপার গাইডেন্স, অতিরিক্ত শাসনও করা যাবে না, এবং একই সাথে এখানে বাবার যে অভাবটা সেটাও কিন্তু গল্পের মধ্যে আছে। গল্পটা কোথায় দাঁড়াবে আমি জানি না, একটু শুনতে থাকি। মাঝখানে আমি সরে দিতেও চাইছিলাম, কারণ আমার আম্মুতে পছন্দ করতেছে না। সে আমাকে বলতে গিয়ে তুমি যদি সরে যাও আমি মরে যাব, এটা করব সেটা করব। এরপর আমি এমনও মিথ্যা বলছি আমার আম্মু আমাকে বিয়ে দিচ্ছে, তুমি আমারে ভুলে যাও। এরপরে বলতেছে কি যে তোমারে বিয়ে করবে, আমি তাকে এটা করব সেটা করব, তোমারে মেরে ফেলবো, মানে এই টাইপের কথা বলতেছে। তো এগুলো দেখে দেখে না, সে তো আমার প্রতি খুব দুর্বল, আমিও তার প্রতি দুর্বল। পরে আমি তার সাথে কথা বলতেছি, বাবার বাসায় থাকতেছি, থাকতে থাকতে তখন তার সাথে কিন্তু মাঝে মাঝে ওই আমাদের যে এলাকা আছে না, মানে আশেপাশে আসতো, দেখা করে চলে যেত, মানে তার সাথে মানে দূরে কথা আমি যাইনি। মামি পরে বলছে কি দেখি ওই ছেলেকে আমার দেখার আছে। আমার কথা হলো ঠিক আছে, সে আমার স্থানটা দেখুক, দেখো পছন্দ না হয় চলে যাবে, না হলে না। পরে আমরা কি করলাম, আমার ওই মামির বাসায়, হ্যাঁ আমার একটা ভাবি আছে, ওনার রুমে আনলো। ওনার রুমে আনার পরে একটা মানুষ অ্যাপয়েন্ট যেভাবে করা লাগে আর কি সেভাবে অ্যাপয়েন্ট করলো। তাকে ফ্যামিলির পরিবেশ সব কিছুই দেখছে, দেখার পরে সে চলে গেছে। যাওয়ার পরে সে আমার সাথে তাও আবার ঠিক মতো সুন্দর করে কথা বলতেছে, বলার পর আমরা বলতেছে কি মিম তোমার আমুরে বলো আমি তোমারে বিয়ে করব। ও কি করে তখন? তো বেকার কাজই, বয়স কত? ইন্টার কমপ্লিট করে বলছে, বিয়েটা তো পড়ে নাই। আর আপনি তখন ক্লাস 7-এ পড়েন? 7, হ্যাঁ। বিয়ের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, তারপর দেখে মনে হবে মতন ছেলে পৃথিবীতে একটাও নেই। হ্যাঁ, আমার মামা মামি দেখছে সবাই পছন্দ করে ফেলছে, হ্যাঁ ভদ্রতা দেখে। তো আমার আম্মু এসে বলছে না ছেলেটা অনেক ভালো হবে আপা, রাজি হয়ে যাক। আমার আম্মুর কান্না, ঠিক আছে দেখি। আমার আম্মু মোট কথা হয়েছে যে না আমাকে বিয়ে দিতে বললে আছে। আমরা আম্মু দেখলো, দেখার পর আমরা আম্মু বলছে বুঝলাম তুমি আমার মেয়ের ভালোবাসা বিয়ে করবে, ঠিক আছে বিয়ে দেবো, কিন্তু তোমার আম্মু কোথায়, তোমার বাবা মাকে নিয়ে আসো। বিষয়টা আসলে বললে কি আন্টি আমার বাবা মাকে আমি রাজি করাবো, আর ইয়া করছে আপনার একবার বিয়ে করায় দেন, বিয়ে করে ফেলে তো মানে না মানে কই যাইবো। ওর আম্মা কইছে যে না আমি এভাবে বিয়ে করামু না, গার্জিয়ান ছাড়া কোনো বিয়ে হইব না। তখন আমার আম্মা কইছি যে তুমি তো বিয়ে করবা, বিয়ার খরচ নইলে মিনিমাম 5-10 হাজার টাকা আছে, তুমি কই পাইবা, তুমি তো কাজও করো না, আমি 5,000 টাকা ম্যানেজ করে দিব। আমার আম্মু জি করছি 5,000 টাকা নিয়ে গেছে ওর থেকে। আমার আম্মু আর বিয়ে পায় নাই, ওর ফ্যামিলির কথা বলছে তাহলে ফোনে কথা বলো, সেটাও পারবে না। তো আম্মু কইছে তাহলে ঠিক আছে যা। আমার আম্মুর টাকাও দেয় নাই, ওইটাও দেয় নাই। আমার আম্মু হচ্ছে ফোন দিলে ফোন ধরবে না, সে খারাপ ভাবে আস্তে আস্তে সে সরে যাবে, শেষ। দুজনের সাথে যোগাযোগ ঠিকই আছে। আমাকে হঠাৎ করে একদিন বলতেছে জন্ম নিবন্ধন লাগবে। আমরা বয়স কত, আসলে জন্ম নিবন্ধনের বয়স আমার মাত্র তখন 14 বছর চলে। আমার জন্ম নিবন্ধন নিল প্রায় ধরে না হলে মানে 18-19 বছর তখনই দিয়ে রাখছে, মানে অনেক ডাবল বয়স বাড়ানো। পরে মানে কাগজে সব বাড়াইলো, বাড়ানোর পরে আমাকে ফোন দিল তুমি আইসোর দিন। তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমি ওই গেছি। আমাকে একটা কাজু বীজ ঢুকালো পর বলতেছে কি চিনো, আমি কই না কাটা কাজু বীজ, আমি কি এখানে কি করবো, কই বিয়ে করবো, আমি কি না ভাবে কি কইবে, তুমি যদি এখন না করো তাহলে হেরা ভাববে আমি তোকে জোর করে আনছি, তাহলে আমাকে পুলিশে দিয়ে ফেলবে। ভাই কথাটা ও সত্যি বলছি। বলার পরে আমি তো তারপর তেমনি দুর্বল, এর মধ্যে আবার পুলিশের কথা বলছে, আমার ভেতরে ভয় লাগছে, আর আমি তো চাই না তাকে ধরে নিয়ে যাক।
পরে আমি কি করলো রাজি হলাম হওয়ার পরে ওখানে এসে দেন মানে কাবিন টাবিন করলো ওই হুজুররাও কিন্তু আমাকে দেখে প্রথম তো জানে যে বাচ্চা একটা মেয়ে এটা কিভাবে કોઈ সমস্যা নেই করে মানে ও এমন একটা ছেলে ছিল যেখানে যেত না ও ফ্রেন্ডলি হয়ে যেত সবাই জানে যে একটা ওর মতন ছেলে হয় না সাক্ষী ছিল ওখানে সাক্ষী সব বাইরে না লোক মানে নিজের লোক কেউ ছিল না আপনার পক্ষ থেকে কেউ ছিল না কেউ ছিল না পরে বিয়ে হয়েছে আপনি ক্লাস 7-এ পড়েন তো হ্যাঁ হ্যাঁ ওর বয়স কত হতে পারে 12 থেকে 14 বছর সর্বোচ্চ 14 বছর হ্যাঁ 14 একটু বেশি বা 1-2 মাসের এদিক ওদিক হবে পরে আমার আম্মুকে ফোন দিয়েছে যে ছেলেটাকে আপনি বিয়ে করছেন সে আপনার মাকে ফোন দিয়েছে ওই কাজে দেখছি কাজে দিয়ে কি বলে যখন বলছে যে ওর মারে ফোন দেন দেখি মানে কি না হ্যাঁ কি বলে পরে আম্মুরে ফোন দিয়েছি আমি তো বলছি বিয়ে করাবো না তার কাছে তো নিয়ে চলে গেছি কিছু হইলেন আমরা জানি না ওকে ব্যাপার আমি জানি না আম্মুর ফোনটা এটা বন্ধ করে দিছি পরে ওদিন আমি বিয়ে করলাম আমার মনে হচ্ছে যে মানে কেমন যেন একটা ভয় ছিল মানে কোনো আনন্দ ছিল না কিন্তু না কিন্তু ভয় ছিল আমাকে বাসায় দিয়েও চলে গেছে আমি যেহেতু আমার মামার বাসায় থাকতাম আনুমানিক 6 মাস 4-5 মাস এরকম হবে হঠাৎ তার কাছে সে এক জায়গায় জব নিয়েছে তখন আমি যখন বিয়ে করছি মামু তো আমাকে ঘরে জায়গা দিবে না মানে আমার বরণ পোষণের দায়িত্ব নিবে না ওই ছিল বেকার আমিও মানে আমি তো তখন কিছুই করতাম না আমার যে মামা বাসায় রেখে গেছি ওই মামা আবার একটু ভালো ছিল মানে সব মামাদের থেকে ওনা একটু অনন্য টাইপের আমার প্রতি মানে মায়া ছিল ওনার বাসায় থাকতাম ওনার বাসায় খাওয়া দাওয়া সব কিছু করতাম ও কিন্তু আমাকে কোনো হেল্প করতে পারতো না মানে টাকা পয়সা বা এরকম আশাকে কিছু করতে পারতো না ও আমিও চাইতাম না তার থেকে পরে আমি কম বেশ ওকে দিয়ে হেল্প করতাম তো এই ভাঙা চলার পরে আমি আমার আলাদা একটা রুম নিলাম রুম নেওয়ার পরে রুমের মধ্যে যা যা লাগে আমি লুকায় সব কিনি যখন মা বা ওই বেটা বলতে কি আপনার মামা মামা হ্যাঁ মানে আপনার মার হাজব্যান্ড মানে আপনারা একসঙ্গে থাকা শুরু করলেন একসাথে থাকা শুরু করে আচ্ছা আচ্ছা ওই যে বিয়ে করে ফেলছে আলাদা ওইটা জানাজানি হয়ে গেছে না প্রথমে তো হয়েই গেছে তখন আমার সবকিছু আলাদা করতে হয়েছে আমার মা আমার বাসায় রুম নিয়েছি আমার বাসায় মানে আপন মামার বাসায় আপন মামার বাসা আলাদা একটা রুম নিয়েছে হ্যাঁ, ওখানে কি ছেলেটা আসতো আপনার হাজব্যান্ড তখন আসতো না তখন আমরা বেশ পুরোলে ভর্তি হয়ে গেছি আমার আম্মু ভর্তি করা দিল ওখানে পড়তে শুরু করলাম হুট করে সে তার কাজ চলে গেছে সেখানে একটা মজার জিনিস আমি বলি মানে এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আল্লাহ পৃথিবীতে মাদেরকে বানাইছে একরকম ভাবে বাবাদেরকে বানাইছে একরকম ভাবে এটা আপনারা হয়তো নিজ পরিবার থেকে অনেকখানি মূল্যায়ন করতে পারবেন মাদের টলারেন্স লেভেল অনেক বেশি সন্তানের অনেক রকমের ভুল তারা সামহাও এটার সাথে কোপ আপ করে যায় এবং এই যে কোপ আপ করে যায় এটাও এক ধরনের বড় রকমের ভুল যদি সেই সংসারে বাবা না থাকে কারণ বাবার একটা সীমানা আছে সেই সীমানার বাইরে গেলে বাবা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে রিজিড হয়ে যায় মা সেটা হয় না মার অন্তরে আল্লাহ অনেক বেশি মায়া দিয়েছে কিন্তু এই যে মেনে নেওয়াটাই মায়ের এই ফ্লেক্সিবিলিটি বাবা ছাড়া পরিবারে এটা কখনো কখনো ভয়ঙ্কর রকমভাবে ভুল হয়ে যায় ভুলটা হয় তার সন্তানের জীবনের জন্যে এবং সন্তানের জীবনে যত খারাপ সময় আসবে এই মেনে নেওয়ার কারণে একই সাথে ওই মাও কিন্তু সন্তানের কারণে রেস্ট অফ দ্য লাইফ সাফার করে সুতরাং বাবা এবং মা দুজনই সন্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ কি অসম্ভব রকমভাবে ব্যালেন্সিং প্রকৃতির মধ্যে এই জিনিসগুলোকে এভয়েড করা শুরু করলে লাইক বাবা ছাড়া পরিবার মা ছাড়া পরিবার হ্যাঁ সেপারেশন হয়ে যায় ডিভোর্স হয়ে যায় কিন্তু দুজনকেই দুই জায়গার থেকে সাপোর্টটা দিতে হবে যখন ওই ব্যালেন্সিং ব্যাপারটা থাকে না তখন সন্তান কিন্তু অনেক কিছু অন্যায্য দাবি যার সাথে থাকে তার কাছ থেকে আদায় করে বাবার কাছ থেকেও আদায় করে মায়ের কাছ থেকেও আদায় করে এবং ডেফিনেটলি সন্তানের ভালোর জন্যে এই অন্যায্য দাবিগুলো মেনে নেওয়া কখনোই উচিত না এরকম একটা ছেলে যে ওর কথা যদি সত্য হয়ে থাকে ও ফিউচার জানে না ও কোথায় কার সাথে কি করেছে এবং তারপরে ওর মা ওকে আলাদা একটা শেল্টার দিয়ে আলাদা একটা জায়গা দিয়ে রেখেছে মায়ের জায়গা থেকে হয়তো স্বাভাবিক কিন্তু বাবা হলে কি সেটা করতো বাবা হলে ডেফিনেটলি সেটা করতো না এবং বাবা হলে যেহেতু করতো না এটা সন্তানের মাথায় হয়তো চেষ্টা থাকতো যে আমার বাবা তো এটা মেনে নেবে না সুতরাং সন্তান এটা করতে গিয়ে অনেকবার চিন্তা করতো সো দেখেন এটার পরে কি দাঁড়াইছে জি তারপরে যখন আমি সবকিছু রুম টুম নিলাম নেওয়ার পরে ওখানে থাকা শুরু করলাম এরপরে আমার এই মামাতো বোনরা সবাই মানে বুঝা যা হয়েছে ফুফু বাদ দেন যা হয়েছে বুঝে মানে আমার আম্মুরে বুঝাইছিল আর আমার অভিযোগটা হলো আমার কাছে বরাবর আমি এটা মানে হেরে বলতাম আমার কিছু বলতে সময় বলতাম যে তুমি যদি আজকে দ্বিতীয় বিয়েটা না করতা আমাদের জীবনটা এলোমেলো হইতো না
ওই আমাদের বাড়ির জমিও যেমন ওরা বিক্রি করতাম না, আজকে আমরা ঢাকা শহরে আসতাম না, এত কিছু আমি চিনতাম না। এটা আরেকটা বড় সমস্যা কিন্তু, বাবা মায়ের ফল্ট কোন পজিশনে যদি সন্তানের চোখে পড়ে, সন্তান তোকে এটা সুযোগ নেয়। সন্তানের তো একটা ম্যাচুরিটি বয়স চলে আসে ক্লাস 6-7 পরে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সে যদি বুঝে যে আমার বাবার সারাউন্ডিংয়ে থেকে বাবার একটা ফল্ট পজিশন আছে, মায়ের সারাউন্ডিং থেকে মায়ের একটা ফল্ট পজিশন আছে, তাহলে সে তার স্বার্থ বা তার ইন্টারেস্ট আদায় করার জন্য ওই ফল্টি পজিশনটাকে বারবার পোক করতে থাকে। এবং প্যারেন্টিং আসলে খুব টাফ একটা জব। ফল্টি পজিশন নিয়ে সন্তানের সামনে ফেস করাটা খুব ডিফিকাল্ট আসলে। হ্যাঁ, এবং সন্তানের সামনে পার্সোনালিটিও স্ট্রিট রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ। সেকেন্ড বিয়েটা না করলে তুমি এগুলো হইতো না। হ্যাঁ, তারপর তারপরে 5-6 মাস পরে থেকে ছেলে আমার কাছে মানে আমার বাসায় আসা শুরু হয়ে যায়। আমার আম্মার তখন আরো রাগ, জামাই বিয়ে করছে তাহলে তো জামাই দায়িত্ব নিবে, আমার তো আর কিছু দেওয়ার দরকার নেই, ও সে তো বেকার, সে দিবে কোথ থেকে। আমার আম্মু যখন এই ছেলেটারে কাছ থেকে দেখলো নামাজ টামাজ পড়তেছে না, আমার মারও মায়া লেগে গেছে, কারণ ও বেকার। ঠিক আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্রভাবে কথা বলে। আমাদের এলাকায় যেখানে আমরা থাকতাম সবাই বলে ওর মতন ভালো ছেলেই হয় না, হয়তো এখন কাজটা শিখছে, এখনো মানে কিছু করতে পারেনি। তখন আমার আম্মু বলল, ঠিক আছে তুমি যে বিয়ে করছো তোমার ফ্যামিলি জানে? মানে আমার আম্মু বলে, কয় না আমি বলি নাই, আস্তে আস্তে বলে দিব। তখন আমার আম্মু যখন এই ছেলেটারে কাছ থেকে দেখলো নামাজ টামাজ পড়তেছে না, আমার মারও মায়া লেগে গেছে, কারণ ও বেকার, ঠিক আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্রভাবে কথা বলে। আমাদের এলাকায় যেখানে আমরা থাকতাম না সবাই বলে ওর মতন ভালো ছেলেই হয় না, হয়তো এখন কাজ শিখছে, এখনো মানে কিছু করতে পারে নাই। তখন আমার আম্মু বলল, ঠিক আছে তুমি যে বিয়ে করছো তোমার ফ্যামিলি জানে? মানে আমার আম্মু বলে, না আমি বলি নেই, আস্তে আস্তে বলে দিব। তখন আমি অবাক, যেটা কেমন কথা, তোমার বাবাকে না জেনে কিনে বিয়ে করতে যাচ্ছ, এ কেমন সম্পর্ক? আমার আম্মুর মুখ দেখে মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এমন একটা ভালো ছেলে এমন একটা কাজ করতে পারে। পরিবারের সম্মতি ছাড়া বিয়ের কথা শুনে যে কোনো মা বাবাই তো চিন্তিত হবেন না। হ্যাঁ হোস্ট, আমার আম্মু তখন তাকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো বাবা, বিয়ে একটা জীবনের বড় সিদ্ধান্ত, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কিভাবে সম্ভব, এতে তো অশান্তি বাড়বে। কিন্তু ছেলেটা যেন নিজের জেদেই অটল ছিল। তাহলে কি শেষ পর্যন্ত ছেলেটা তার পরিবারের সাথে কথা বলল? না, সে বলল যে সময় হলে বলবে, কিন্তু ততদিনে তো অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার আম্মু তখন খুব চিন্তায় পড়ে গেল, কারণ আমরা এই বিষয়টা গোপন রাখতে পারছিলাম না। তো এর কিছুদিন পর সে আমাদের কাছাকাছি থাকা শুরু করলো। ও তখন আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করি নাই, আমি তোমার কষ্ট বিয়ে করছি। আমার আম্মু তখন ওর প্রতি রাগ, আমার আম্মুকে ওর বারবার বলতো মাফ করে দেন ওকে। আমার আম্মুকে ডিরেক্টলি মা বলতো। তখন মনে করেন যে আমার আম্মু মাথা ছুঁয়ে বলেছিল যে আমি কখনো মিমকে ছেড়ে যাব না। আমার আম্মু মাঝে মাঝে ওর খরপাসের জন্য 500 টাকা দিত, কোনো সিগারেট বিড়ি নেশা জাতীয় কিছু করতো না। তো তখন আমি স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা শুরু করলাম। আমি স্কুল থেকে আসার পর পড়ি না, প্রায় 12টার আশেপাশে দেখতাম ও এই চিপায় ওই চিপায় কথা বলে ফোনে। একদিন আমি স্কুল থেকে আসার পর দেখি ডাস্টার এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে, হেসে হেসে কথা বলতেছে। বিয়ের কতদিন পরে, 6 মাসও হয়নি তখন। পরে আমি কি করলাম, ওর সিমটা খুলে আমার ফোনে সিমটা লাগালে সিমের মধ্যে নাম্বার দিলে অটোমেটিক চলে আসে, বসা যায় না। তো চলে আসছে মোটা। আসার পরে ভাইয়া দেখলাম মাহিন আমি 2টা মেয়ে। তারপরে যা হয়েছে হলো, এলাকার মধ্যে মেয়ে থাকে না, যেই মেয়ের সাথে বড় বোনের সাথে প্রেম করছে সেই মেয়ে ছোট বোনের সাথে প্রেম করছে। এগুলো জানলেন কিভাবে? আপনি কিভাবে জানলেন? সবই ফোন হ্যাক করলাম। ভয়েস রেকর্ড ফোনের মধ্যে অটো রেকর্ড চালু ছিল, সিম দিয়ে তো আর কল রেকর্ড না, এটা ফোন থেকে আইছিলে 1টা 2টা থেকে যায়, ডিলিট করেনি। হ্যাঁ সময় আমি কেমনে ফোনে গুপ্ত রেকর্ডগুলো আমি পেয়ে গেছি। আপনারা এই যে গল্পের এই পর্যায়ে এসে এতটুকু শুনে অনেকেই ওকে জাজ করবেন না যে মেয়ে না জেনে শুনে বিয়ে করছে, এই মেয়ে না জেনে শুনে এটা করছে, এই মেয়ের জীবনীটা হওয়া উচিত, এই মেয়ে এরকম সেরকম, অনেকেই আজেবাজে মন্তব্য করবেন। বাট আমি আপনাদেরকে একটা কথা বলি, এর চাইতেও সরল, এর চাইতেও বোকামো অ্যাক্টিভিটি দিয়ে ভরা বাংলাদেশ ভরা। আমি আপনাকে বলতেছি, আমরা এই গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসছি একটাই কারণে, একজনের ভুল থেকে যাতে আমরা সচেতন হই। এবং এখানে প্রেমে পড়ে গেছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে জিনিসগুলো হয়েছে, এগুলো অনেক হতেই পারে।
আমি যদি বলেন এটা হ্যাঁ আপনি এক একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এক একটা এথিক্সের জায়গা থেকে আপনি যদি বলেন এটা হওয়া উচিত হবে না, এটা ঠিক আছে, সব এথিক্সের জায়গা থেকে। কিন্তু তারপরও অনেক সময় হয়ে যায় মানুষের জীবনে, কিন্তু বিয়ে একটা পরিণত ডিসিশন, এবং এই ডিসিশনে যাওয়ার আগে এইভাবে কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে জীবনে জায়গা দেওয়া এটা ভুল। এই জায়গাতে আমি বহুবার আমার বিভিন্ন অনুষ্ঠানে দেখিয়েছি। তো আপনি এগুলো পেয়েছেন, হ্যাঁ, তারপরে? হ্যাঁ, পাওয়ার পরে আমি যখন রেকর্ডগুলো দেখি, আমি প্রমাণগুলো নেওয়ার পরে তখন আমার মাথায় ঢুকছে যে এবার থেকে বিয়ে কথা বলে দিব, আমি আর চুপ থাকবো না। কিন্তু এগুলো তো অতীত, এগুলো নিয়ে আপনি কেন জানাবেন? অতীত হয়েছে, ওকে, এক্স গার্লফ্রেন্ড সাথে প্রেম করছে, ওকে, তাহলে বিয়ের পরে কথা বলা উচিত হয়েছে। সেই মেয়ে স্বামী আছে, বিদেশ থাকে, তার তো ওই মেয়েদের সাথে কথা বলার না, এটা তো অনেক বড় অপরাধ। এগুলো আপনি সত্যি সত্যি বের করছেন? সত্যি বের করেছি। আচ্ছা, বের করার পরে আপনি কি করলেন? এগুলো আমার কলেজ লাইফের ফ্রেন্ড এগুলো বুঝাইছে। এগুলো বোঝানোর পরে আপনি মেনে নিয়েছেন? না, মেনে নেইনি, মানে আমার সবাই বলে একটা বাচ্চা নিল তো আর এই সমস্যাগুলো হবে না, আর প্রেম করবে না, ওর ফ্যামিলিকেও জানাবে। এটা হচ্ছে আর বড় ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, ভুল সিদ্ধান্ত, অবশ্যই ভুল সিদ্ধান্ত। হাজবেন্ড কিছু করে না তো, এখনো বেকার ছিল, বেকার। আপনিও নিজে কিছু করেন না, ক্লাস 7 এ এইটা পড়েন। আম্মুর দিয়েতে চলতেছি। এখন কথা হলো সে ধরা খাইছে ছেলেদেরকে সমাদার, আমার তো তাহলে আমিও তো ডিভোর্স হয়ে গেলাম। তার মানে আম্মুরা কথা হয়েছে কি যে কি করবো জানি না, তোর ব্যাপার। যখন বেবিটা হয় আমার হাতে এমন একটা সিন ক্লিক করলো, করার পরে সে রাখবে না, এটা ভার বাচ্চা না, এটা না। ওর আবার হ্যাক করে ছবি তুলে ওই ওর ফ্রেন্ডরা যারা আছে না সবাইকে ছবি দেওয়া শুরু করে দেয়। আর ও মনে করেন সবগুলা দেখি, আর আমার কাছে অনেক প্রমাণ আসে, ওই এই সাথে কথা বলে আবারও টান দেয়, আবারও দেখে সেম ওই মেয়েদের সাথে কথা বলে। আপনি প্রথম ছেলেটা থেকে স্মার্টলি বের হয়ে আসছিলেন, এর থেকে বের হয়ে আসছেন নাকি? আমি আসলে বুঝি নাই, আপনি আসলে বুঝেন নাই। আর সত্যি বলছি যে বললো না 5 ওয়াক্ত নামাজই পড়ে। আমি ছোট থেকেই একটা জিনিস বিশ্বাস করি, যারা নামাজ পড়ে না তাদের মন্দির ভালো থাকে, ঠকারও চিন্তা ভাবনা থাকে না। তো ওটাই আমি বিশ্বাস করেছি, আসলে আর কিচ্ছু না। যে আমার টাকা আবার সুন্দর, আমি যখন রিলেশন ভাইয়া বিশ্বাস করে আমি তার চেহারার দিকে তাকাই নেই। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে, মানুষ ভুল করে, হ্যাঁ ভুল বলে, তবে আমরা মানুষকে তো কোনো না কোনো আচরণ দিয়েই জাজ করি। মানুষের ভেতরে আমি জানি আমার অন্তর কেমন, আমি তো জানবো না আরেকজন মানুষ তার অন্তরে কি আছে। সুতরাং তার বাহ্যিক অ্যাক্টিভিটি দিয়ে তো আমাদের তার জাজ করা উচিত। তারপরেও একটা কথা হচ্ছে তার বাহ্যিক অ্যাক্টিভিটি তো তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড। সো একটা ভালো কাজ করছে, সেটা থেকে আপনি জাজ করছেন, সেটাতে ভুল কিছু নাই, কিন্তু তার মানে এই না যে এইটাই শুধুমাত্র জাজ করার জন্য এনাফ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তাকে জাজ করতে যাবেন কেন? আপনি নিজেই কি ঠিক করছেন? আপনি একটা ছেলের বাড়ি ঘর কোথায় জানেন না, সেই ছেলে একটা বেকার, আপনি কি তাকে বিয়ে করে ফেললেন একটা বেকার ছেলেকে। এখানে দেখেন ওনার বয়সটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি 14 বছর বলে এই 14 বছর বয়সে জাজমেন্টে যাওয়াটা খুব মুশকিল। তবে এই ভুলগুলো আমাদের সমাজে অহরহ করেছে মেয়েরা, ছেলেরা করে ইমোশনাল ভুল, যেটাকে আমি বলি আবেগী বোকামো। এবং এই বোকামো এগুলা এই বিয়ের ব্যাপার বলেন করে ফেলো। এক কথা, আমি ওর পায়ে ভিক্ষা চেয়েছিস, বাচ্চাটা নষ্ট করো না। তুমি একটা কাজ করো, শুধু পরিচয়টুকু দিও না, তুমি ওরে দেখাও লাগবে না, তুমি ওর পরিচয় দিতে পার, তোমার বাড়ি যে আমাকে নিতে হবে না, আমি দিয়ে কথা গুলো বলছি। 4 মাস, প্রায় 4 মাস, 10 দিন না কতদিন ছিল ওরকম নষ্ট করার পরে একটা হসপিটালও আমাকে বলছে যে ছেলে ভালো না, যে বাচ্চা নিজের সন্তানকে ফেলে দিতেছে, তার চাইতে জঘন্যতম ছেলে না, তুমি ছেলের থেকে সরে যাও। বেবিটা নষ্ট করলো, নষ্ট করার পর আমি খুব অসুস্থ ছিলাম, পর হাট করে 20 দিন পর আমার গায়ে হাত ফুটছে। তারপরে আমার মা এবার প্রচুর রাগ জানার পরে এ ছেলে এখান থেকে উঠে দিয়ে পালায় চলে গেছে, এখান থেকে চলে গেছে, ফার্ম গেটে চলে গেছে। তখন ফার্ম গেটে কাজ নিয়েছে, কিন্তু ব্যাকে ছিল না তখন, তার মাঝে কিন্তু জাজ নিয়েছে। একজনের দোকান ছিল, সে পাশে মোবাইল সার্ভিসিং এর দোকান দিছে, যেহেতু কাজ শিখছে ওই 200 টাকা ইনকাম করলো, 100 টাকা ওরে দেয়, আর 100 টাকা এরকম করে কন্ট্রাক্টের কাজ করতো। পাওয়ায় যায় কি করলো, আমাকে ডাইরেক্টলি যে সুপ্রিম কোর্ট নাকি বলে ওখান থেকে ডিভোর্স দিয়ে দিল। যে ওরা গায়ে ধরলো, কি হইলো, কেন হইলো, কেন আমি কি করছি, অপরাধ কি আমার? কয় তোমারে আমার ফ্যামিলি মেনে নিবে না। মায়না ভালো কথা, তুমি তো আমাকে এইভাবে ডিভোর্স দেওয়ার কোন, মানে এটা তো কোনো কিছু দেখতেছি না, এটা ঠিক করো নাই। এমন জোরে ধাক্কা দিয়ে, মানে আমাকে চিনে না সে। শুনে সে দোকান হয়েছে, ঠিক আছে, যেই দোকানে কাজ করতো ওই দোকানটা সরিয়ে দিয়েছে, অ্যাডভান্সের টাকা ও নিচে দিয়ে ওই দোকান রাগা রেখে দিছি। আসলে আমি কিন্তু কিছুই জানতাম না, সে আমার সাথে থাকতো কিন্তু আমাকে কিছু বলতো না। হ্যাঁ, ডিভোর্স দিচ্ছে, আপনি আইনার স্টাফ নেন, দেখেন কি করেন। এই এলাকার মানুষও বলার পরে কিভাবে জানি ও দোকানদার শুনুছে যে উনারে ওই লোকটার সাথে একটা গ্যামজাম চলতেছে, একটা মেয়ের সাথে। টাচগুলো মানে শুনছে যে আমার সাথে যেটা করছে। আপনি নতুন দোকান নিছেন, আমার দোকানে এগুলো ঝামেলা চলবে না, আপনার ঝামেলার একটু সহায়তা করি, তারপর আপনি দোকান খুলবেন। এই দিক দিয়ে দাঁড়ান, আমি যদি এখন আমার কাবিনটা আছে 2 লাখ টাকা, এখন আমি যদি মামলা দিই তাহলে 2 লাখ টাকা আমাকে দিতে হচ্ছে। ওদিক দিয়ে আসছে মার্কেটে দোকান দিচ্ছে, ওখানে আরও 1 লাখ টাকা পাবে।
হ্যাঁ দুখানা খুলতে দিচ্ছে না, তাহলে যে সে একটা ঝামেলায় পড়ে গেছে। হঠাৎ করে ভাইয়া বলতেছে আমাকে মেনে নিতে আবার বিয়ে করাবে। তারপরে হ্যার ফ্যামিলি হঠাৎ করে আমাকে মাইনা পরে নতুন করে আবার বিয়ে হইল। ডিভোর্সের কয়দিন পরে? 3 মাস কমপ্লিটলি হয়নি, তখন আমার হাজবেন্ড আমার সাথেই থাকতো। তারপরে হঠাৎ করে বলে কি আমার না এখান থেকে যাতায়াত মহাখালী থেকে নাকি ফার্মগেট যাতায়াতের কষ্ট হতো। হ্যাঁ আমি ওর সাথে থাকতে পারবো না, আমি ওই জায়গায় থাকবো। মোবাইল সার্ভিসিং করতে মেয়েরা আসে, নাম্বার দিয়ে যায়, এই নাম্বারেরও চ্যাটিং প্রেম ভালোবাসা শুরু করে দেয়। আপনি তখন কোথায়? আমার তখনই যে মহাখালীতে। আপনাকে রেখে সে ফার্ম গেটে থাকতো? ফার্ম গেটে থাকতো। যে ছেলে জিম করে নেই, মানে শুকনা ছিল, সে জিমে ঢুকলো। হ্যাঁ আলাদা ভাষা ছিল। হ্যাঁ কিন্তু ভাইজা ওই যে কোনো অবহেলা ছিল না। ধরেন আমিও ঠিক ছিলাম, বাহিরের মেয়েরাও ঠিক ছিল। আমি বুঝতেই পারিনি যে সে পুরো, আমি তো জানি মেয়েদের সাথে কথা বলার একটা নেশা আছে। আসলে ওর গল্প শুনে ওকে কি অ্যাডভাইস করবো বা কি বলবো আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বলি, মানে জীবনের যদি কোনোদিন এরকম সিচুয়েশন দেখেন জবর কক্ষ থেকে কোনো তার জায়গা থেকে এরকম মনে হচ্ছে কাইন্ড অফ রেস, সে অলওয়েজ এরকম করে বেড়াচ্ছে আর আপনি তার পিছে পিছে বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা করতেছেন। এটা সম্পূর্ণ ভুল স্টেপ, ভয়ঙ্করভাবে ভুল স্টেপ। হ্যাঁ স্টেবল রিলেশনশিপে থেকে থাকেন, যেটা যদি বিবাহিত সম্পর্ক হয়, একবার তাকে আপনি বলতে পারেন যে তুমি এটা করছো, তুমি এটার জন্য সরি কিনা, তুমি এটা করছো, তুমি এটা বুঝে শুনে করছো কিনা, এটার জন্য তুমি অনুতপ্ত কিনা। যদি দেখেন যে না মুখে বললো ডিটুট এরকম না, বা যদি দেখেন যে আলটিমেটলি সে এরকম না, সেগুলোর মধ্যেই যাবে, দেন শেষ করে দেওয়াটা জরুরি। তারপরে এইভাবে তা চলতে চলতে প্রায় আমি একটা এই ইন্স্যুরেন্স কোম্পানিতে ট্রেনিং চলতেছিল। নতুন অবস্থায় আপনি কি করবেন, আমি কি দেখি তখন আমি পড়াশোনা করছি, পাশাপাশি এটা করছি। তবে পড়াশোনা করতে পারি না বেশি, 9-এ মনে হয় পরীক্ষা দিয়ে আর পড়াশোনা শেষ, আর তোর আর পড়াশোনাও ঢুকতেছে না মাথায়। ওকে তখনও খরচ দিত ওই টুকটাক, মানে মন চাইলে দিত, না এলে নাই। ওই মার কাছে যখন আমি একাই ছিলাম তখন তার আমার মার খাওয়াইতো, সমস্যা হইতো না। আমি আমার মার কাছে এসে থাকছি, রুম লাগে নাই, হ্যাঁ সব ফ্রি। হঠাৎ করে আমি ফোন টিপ দিয়ে লক খুলে দেখি কি ও আসে না একটা মেয়ের সাথে চ্যাটিং, অনেক কথা বলছে, বাট খারাপ কথা না, রিলেশনের কথা, প্রেম ভালোবাসা এগুলাই। আমি তাকে বলছি এখনই নেশা, অসম্ভব, তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। যখন আমি দেখছি যে ও একাধিক সম্পর্ক জড়িয়ে গেছে না, তখন তো আমি ওর আশা ছেড়ে দিছিলাম। তখন আশা সারাই ফেলছে, হারিয়ে তখন আমি গানের মধ্যে হচ্ছে নিজে ফেসবুক পেজ খুলে না খালি দয়েজা গান করে আমি ছাড়ি। তারপর দেখা যাচ্ছে এরপর আমি একটা ভাইয়ার সাথে গান করছি, হ্যাঁ নিজে কিছু খরচ দিয়েছি, ভাইয়ার সাথে আমি গানের ডুয়েট গানের মধ্যে আমি ঢুকছি। আমি দেখছি ওর আশা করে লাভ নাই, আমাকেও কিছু করতে হবে, ও আমাকে আর দেখতে পারতেছে না। তখন আমি গানের কিছু শ্যুট করছিলাম না, ছবি কিছু ফেসবুকে শেয়ার করছে। পরে ও দেখছে, দেখার পরে সে আবার লাইফে একটি করে আসছে। মানে এগুলা করা যাবে না, ওকে পাওয়ার পর আমি আমার এই বাদ, ঠিক আছে। ওই ছবিগুলো ওই 17 সালে মানে 18 সালে ঘটনার ছবিগুলো ফোনে এখন পর্যন্ত রেখে দিছে, ওর স্ক্রিনশটগুলো দেখলাম। আমি এগুলো সেগুলাকে আমি রাখবো না, আমি নিজে ডিভোর্স দিব, আমি তোমাদের কাবিনে টাকা নিব না, সমস্যা নেই। তখন সে আমায় বলে না আমি প্লিজ এমন করো না, আমি মরে যাবো, এটা সেটা। সে আমাকে অনেক দুর্বলতা দেখায়, আমার প্রতি পরে কিসকে ছাড়া কোনোভাবে আমাকে বাড়িতে পাঠাই দিব। সে 18 সালে বিয়ে হয়েছে, সেই 21 সালে আমি বাড়িতে গেছি, ঠিক আছে। বাড়িতে গিয়ে কি পাইলেন প্রায় 15 দিন মতন ছিলাম মনে হয়। আমার কাছে অনেক সাপোর্ট করছে, বেবি টানানে নিজের ইচ্ছাতে নিছে। বাচ্চা বাড়ি থেকে আসার পরে হয়েছে, বাবু যখন হয়েছে আমরা বাবা বাড়িতে যাই, ও আমার কাছে থাকতো না, তখন ও ব্যাচেলার বাসায় থাকতো। বাবু হওয়ার পর আমি বাড়িতে গেলাম, পরে ওরা বলছে যে তুমি কুমিল্লে আসা আমার বোনকে নিয়ে যাও। আমার ভাইয়া বলতে চাই যে সৎ ভাই আনার জন্য সে গেছে। তখন বলেছে তো তোর মধ্যে কি এরকম কোনো সম্পর্ক? তখন আমি ভাইয়ারে বইলা দিলাম, ভাইয়া এই কাহিনী এগুলো। তখন আমার ভাইয়া ওকে বলছে দেখো তোমার যদি ওর ভালো না লাগে তোমার বাচ্চাটাকে নিয়ে আমার বোনকে ছেড়ে দাও। বাকির মা আমি আমার বাচ্চাকে মা ছাড়া করবো না, এই টাইপের কথা বলে সে আমাকে ঢাকা মানে বাড়ির থেকে বুঝাইয়া ঢাকা নিয়ে আসছে। তখন আমার বেবি হওয়ার বা 1 বছর আমার সাথে ছিল, থাকার মাঝখানে যখন আমার বাচ্চা অসুস্থ, হঠাৎ করে একদিন তার ফোন নিয়ে আবার ধরার পর দেখলাম যে একটা মেয়ে আমার মেয়েদের সাথে সেই রিলেশন, শুধু রিলেশন না মানে একটা বাজি, যে ইমোর মধ্যে একটা মেয়েকে যখন একটা ছেলের সাথে মানে দেখা শুরু করে A to Z তাদের সাথে, তো এমনকি অন্য মানে একসাথে 4টা প্রেম করছে, একটা মেয়ে হয়েছে, তার রানিং স্বামী আছে, এগুলো স্ক্রিনশট। অন্যায় যে সহ্য করে, অন্যায় যে করে, দুজনেই সমান অপরাধী। আপনি একের পরে এক আপনার হাজব্যান্ডের এগেনস্টে যা বলে যাচ্ছেন, এগুলো আমার শুনতে গিয়ে আমার কান ঝালাপালে হয়ে যাচ্ছে। লাস্ট ফিনিশিংয়ে এসে বলেন তো কি হয়েছে? তখন ও যখন সত্যিটা জেনে গেছে, তখন আমার বিশ্বাসটা উঠে গেছে। তখন আমি তার প্রতিদিন তার ফোন চেক করি, তার কাছে মনে হচ্ছে আমি তাকে প্যারা দিচ্ছি। হ্যাঁ, আর আমার কাছে ভয় হচ্ছে আমার বাচ্চা হয়ে গেছে, আমি চাইলে কিছু আগেই করিনি, আমি যা বলা আগেই করে ফেলছি, এখন আমার কিছু করা যাবে না। তার মাঝখানে সে বলতেছে কি তোমার এখানে আসা যাওয়া আমার সমস্যা হচ্ছে, বাইক কিনে দাও।
তারপর আমি আবার আমার আম্মুর থেকে নিয়ে মানুষের ধারও নিয়ে 1 লক্ষ টাকা ধার দিয়েছি ওকে, ঠিক আছে, ও বাইক কিনবে। এই কয়দিন 6 মাস চালায়া ইনি ভিতরে প্ল্যান করছে সে বিদেশ যাবে, আমি জানি না। তো ওর তো মানে কাউকে দিছে যে স্ক্রিনশট ছবি থাকে না ওর তো ইমোর মধ্যে, আমি ছবিটা পাইছি। এখন আবার আমি এই পাসপোর্টটার আরেকজনও ছবি দিছি, দরবার কালকে আপনার হাজব্যান্ডের তো এখানেও ভিসা লেগে আসেন। পরে আমি বললাম যে বিদেশ যাইতেছো, আমার কিছু বলছো কি, বিদেশে তো আন্তাজিব কথা হয়, আমি তো সব জানা গেছি। তখন আমার বাবুর 1 বছর পূর্ণ হচ্ছে এই বার্থডের মধ্যে। পরে বলতেছে তোমাকে কেটে সারপ্রাইজ দিব, দেখে আমি বলিনি। পরে তুমি আমার কিছু টাকা দিও ধার, তারপরে টাকা যেটা দেওয়ার দিচ্ছি দেওয়ার পরে বইনিল রুমা নিয়ে যায়, চলে গেছে। শাকে নিয়ে গেছে এয়ারপোর্টে? এয়ারপোর্টে আমি নিজে নিয়ে দিয়ে আসছি। দেওয়ার পরে সে ভিডিও করে আমার সাথে কথা বলে না। এখানে আমি খুব সমস্যা আছি। কি সমস্যা? আমি তো ভয় পাইছি যে ওরে নাকি দালাল আটকে ডাকছে, বুঝছেন, কেন আরও 2 লাখ টাকা দিলে তারপর রোমানিয়া পাঠাইবে। তো আমিও তো ভয়ে কান্নাকাটি করতে করতে শেষ, আমি তার বাড়িতে গেছি। পরে আর ফোনটা আমি হাত দেওয়ার পরে দেখি কি জানেন, ওর মামার কাছেও গেছে, সৌদি আরব গেছে। আমি ওই দিন জানতে পারি যে সৌদি আরবে গেছে, আসলে সে রোমানিয়া যায় না। পরে আমি ফোন, হাজব্যান্ড গেছে কতদিন আগে সৌদি আরব? আমার হাজব্যান্ড গেছে হলো 23 জানুয়ারি গেছে। 23 জানুয়ারি মানে কি 2025 সালে। বাংলাদেশে আসছে, একবার আসেনি এই 2 বছরে। আপনাদের সম্পর্কে কি আছে না নাই? না মানে সম্পর্ক শুধু ডিভোর্স হয় না, এছাড়া নাই। ডিভোর্স না, ভরণ পোষণ নেবেন, দেখবেন ছোট, ওটার কোনো দায়িত্ব ভরণ পোষণ না। এরপরে যা হয়েছে হইলো, লাস্ট কমিউনিকেশন কি হয়েছে আপনার হাজব্যান্ডের সাথে? কারোর কথা হয়েছে? লাস্ট কথা হয় কি, ও ভাই মাঝে মাঝে ধরেন 15 দিন পরে একবার ফোন দিবে। ফোন দে? ফোন ও জানি মামলা করছিলাম আমি আবার ওর নামে। ও জানে? ওটা জান মামলা করেছেন। বাচ্চার ভরণ পোষণ দেয়নি, বিদেশ থাকা অবস্থায় মামলা করেছে। একদমই যোগাযোগ, মানে আমার যারা এসে দেখতে পারে না, সে যাওয়ার পরে এত কিছুর পরে কেউ কারো চেহারা দেখে, আমাকে সে দেখতে পারে। এখন আমার 25 বছর, আপনার এখন তো বোঝা উচিত। এখন আমি বুঝছি, ওসব হারিয়ে বুঝছি, আমার বোঝার আসলে। আপনি র্যান্ডামলি রিপিটেডলি তাকে ধরার চেষ্টা করছেন, না সে মাগুর মাছের মতো আপনাকে পিছলায় বের হয়ে গেছে, তারপরে 6 দিন ধরার চেষ্টা করছেন, তারপর আবার পিছলায় বের হয়ে চলে গেছে। এই কানামাছিটা একটু না খেললে তো হইতে পারতো। আসলে আমি মানে এমন সময় বুঝতে পারছি, সব বুঝছি, কারণ ও শুধু মানে কি বলবো, আমাকে রাস্তার মেয়ের থেকে শুরু করে, হ্যাঁ মানে এমন গালি, বিদেশ যাওয়ার পর আমি বলি হাজবেন্ড ওয়াইফের লাইফে এ ধরনের অনেক ঘটনা। মাই গড, এগুলা বলার দরকার নাই। বাট বটম অফ দ্য স্টোরিটা কি আসলে? বটম অফ দ্য স্টোরি হচ্ছে 14 বছর বয়স এনাফ না বিয়ে করার জন্য। নাম্বার 1 মেন্টালিটির জায়গাটা ঠিক ছিল না। সো নাম্বার 2 হচ্ছে হলো এমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এমন কাউকেই বিয়ে করা উচিত না যে ছেলের পারিবারিক খবর আপনারা জানেন না, যে ছেলে কোথায় বাজে, মেয়ে কোথায় বড় হয়েছে, কিভাবে হয়েছে, জেনে শুনে সিদ্ধান্ত নিলে সেটা ডিফারেন্ট গাইস। বিয়ে ব্যাপারটা আমার কোথায় জানি শুনেছিলাম আমি, যে এটা আমি অনেকবার বলেছি, এই ভুলগুলো কিন্তু আসলে এরকম না যে আমি করিনি, আপনি করেন নাই, যারা শুনছেন তারা করেননি, ইনক্লুডিং সবাই। এটা হয়ে যায় আমাদের জীবনে, শুধু 14 বছর না, এটা আসলে আপনার অনেক সময় 40 বছরও গিয়েও এ ধরনের ইমোশনাল ভুল হয়ে যায়। ভুল হওয়াটাই স্বাভাবিক মানুষের জীবনে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে অ্যাটলিস্ট আমাদের এই ভুলগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। বিয়েটা 2টো পরিবারের বন্ধন, বিয়েটা শুধু 2 জনের বন্ধন না। হ্যাঁ, অনেক আবেগের বশবর্তী হয়ে, অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে আমরা ভাবি যে ওই মানুষটাকে ছাড়া আমার জীবনটা কোনোভাবেই চলবে না। বিশ্বাস করেন, আমি আবারও বলতেছি আপনাদেরকে, মানে বিশ্বাস করেন, এর চাইতে বোগাস আপনি যদি বিলিভার হন, একমাত্র আল্লাহকে ছাড়া আপনার দুনিয়াতে কাউকে চলবে না। এছাড়া আপনার চলবে, আল্লাহ চালাবে, কোনো না কোনোভাবে চালাবে, কিন্তু এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা, এই যে মায়াটা, এই যে তোমাকে ছাড়া তোমাকে না দেখলে আমার দুনিয়া উথাল পাথাল হয়ে যায়, এটা সাময়িক। আপনার এমনও সময় আসবে যেই সময়টাতে আপনি ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবেন, এবং এমনও মনে হবে যেন আই কান্ট ব্রিথ, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এই মানুষটাকে ছাড়া। বিশ্বাস করেন, জাস্ট আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি শুধু হালটা ধরে রাখেন। ইউ নিড টু সারভাইভ বাই এনি মিনস। এমন একটা সময় আসবে জীবনে যে মনে হবে যে এত ফানি ছিল বিষয়টা, এত হাস্যকর ছিল বিষয়টা, আপনাকে জাস্ট মনে করতে হবে জীবনে একটা ঝড় চলছে, ঝড়টা থামবে। এবং আমরা এই ইমোশনাল মোমেন্টে যদি জীবনের কিছু সিগনেচার ওয়ার্ক থাকে, লাইক বিয়ের মতো, বিয়ে করা বা ক্যারিয়ারের ডিসিশন নেওয়া, স্টুডেন্ট লাইফের ডিসিশন নেওয়া, এই জিনিসগুলো যদি ইমোশনালি ভুল করি, এগুলোর এমন ব্রেক হয়ে যায় যেগুলো কখনো রিকাভারি হয় না। ধরেন এই মেয়েটার ক্ষেত্রেই আমি যদি বলি, 25 বছরের বয়সে ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে মেন্টাল ব্রেকডাউনটা হয়েছে, সেটা রিকাভারি করতে অনেক সময় লাগবে। আদৌ রিকাভারি হবে না সেটা একটা বিগ কোশ্চেন। কিন্তু ও যে বাবা ছেড়া বড় হলো, একই ঘটনা কিন্তু সন্তানের ক্ষেত্রে হচ্ছে। সো এই ভুলের
রেজাল্টটা হচ্ছে ভয়ঙ্করভাবে জেনারেশন টু জেনারেশন ক্যারি করা। বিষয়টা এমন না যে ওই একটা ম্যাচুর বয়সে এসে ওর জীবনে যেটা খারাপ ঘটনা ঘটতে পারতো, হ্যাঁ পারতো, কিন্তু যেই ঘটনা আসলেই খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যেই সিচুয়েশনে আসলেই একটা ভয়ঙ্কর রকমের রিস্ক হয়ে যায় এবং সেটাকে অ্যাভয়েড করা যায়, তো আমি সেটাকে অ্যাভয়েড কেন করব না? এটি হচ্ছে মূল কথা। ঠিক আছে, আপনি গল্পটা কেন বললেন আজকে বলেন, আপনার কাছ থেকে একটু শুনে শেষ করি। আপনি যার কথা এখানে বলেছেন এটা কিন্তু একটা বলিনি আমি, এটা একপক্ষীয় বলা। হ্যাঁ, এটা সম্পূর্ণ একপক্ষীয় বলা। আপনার হাজব্যান্ড যদি দেশে বাইরে থেকে কখনো বাংলাদেশে এসে আমাদেরকে এখানে বলতে যায় যে আমিও বলতে চাই ওর আগেনস্টে আমার অনেক কিছু বলার আছে, আপনার হাজব্যান্ডেরও সুযোগ থাকবে। আমাদের গল্পে আমরা সবসময় একটা কথাই বলি, যখন কোনো পার্সন কোনো তার স্টোরি বলে, এটার আমরা ইনভেস্টিগেট জমিনে গিয়ে করতে পারি না, যেটা আমাদের ডিসক্লেইমারে সব স্পষ্ট করে বলা আছে। সেখানে যদি কোনো পার্সনের অ্যাগেনস্টে কমপ্লেনিং আসে বা সেটাকে একদম একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার কোনো যুক্তি নেই, কারণ এগুলো একপাক্ষিক বলা। আপনিও আপনার গল্প বলতে গেলে দুনিয়ার সবাইকে আপনি ভিলেন বানাবেন, আপনি নিজে হিরো হয়ে থাকবেন গল্পে, এবং আমি বলতে গেলে তাই করব। এগুলো একপক্ষীয় গল্প বলা। বাট যে এই পার্সনকে নিয়ে বলা হয়েছে তার যদি বক্তব্য থাকে, যেন আমার বক্তব্য আছে, আই ওয়ান্ট টু এক্সপোজ মাইসেলফ, আমি নিজেকে দেখিয়ে ওর মতো করেই আমি বলতে চাই, তাহলে তার দরজা সাহায্য মনের জন্য ওপেন আছে। যে গল্প প্রচার হয়েছে তার প্রেক্ষাপটে, সো ইউ ইভেন কাম টু আস। এইটা আপনার হাজবেন্ডের জন্য ওপেন থাকলো। বাট এই গল্পে উনি যা বলেছে যেগুলো কোনো কিছু ডকুমেন্টেড প্রুভেন ভার্ড না, সুতরাং এটা বিশ্বাস করবেন কি করবেন এটা আপনার ব্যাপার। আপনি গল্পটা কেন বললেন ছোট্ট করে আমাকে একটু বলেন তো। গল্পটা বলেছি যাতে আমার মতো এরকম ভুল কেউ না করে। আমার ভুলটা কোথায়? আমার ভুল অবশ্যই যে ওর একাধিক অপরাধ দেখেও আমি তার পিছনে সঙ্গ ছাড়িনি। অপরাধ আমার এটাই, আর এই অপরাধের বলি হলো আমার বাচ্চাটা। হ্যাঁ, আমার মতো জীবন পেয়েছে। তো এখন আপনি কি করেন? কিছু করেন? হ্যাঁ, আমি এখন ইন্স্যুরেন্স একটা কোম্পানিতে আছি, কাজ করেন। তা আপনি রুজি নিজে চালান না? হ্যাঁ, আমি ওর জন্মের পর থেকে মনে হয় কিছুদিন মানে ও দায়িত্ব পালন করছে, ওর হওয়ার পর থেকে আমি করি এইসব। ওকে শোনেন, এখন যে ওকে লাভ করেন, আপনার হাজবেন্ডকে লাভ করি, কিন্তু আর চাই না। ভুল মানুষের ভালোবাসা এটা অনেক বড় একটা ভুল। আপনি বলছেন না, আপনার কথা হচ্ছে সেই ভুল মানুষ আপনার জীবনে, তারপর আপনি তাকে লাভ কেন করবেন? হ্যাঁ, আপনার মন হয়তো কথা শুনবেন, আপনার মন হয়তো বারবারই চাইবে যে না এই মানুষটার কাছে আমাকে যাইতে হবে, কিন্তু ওই মনটাকে বোঝানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। ইট ইজ ভেরি টাফ জব। আমি আপনাকে বলি এটা খুবই কঠিন, কারণ এই প্রেম, এই ইমোশন কোনো যুক্তি মানে না। বিশ্বাস করেন, যুক্তি মানে না, কিন্তু সেটা ইজ গাইড কাইন্ড অফ ড্রাগ। এই ভুল ইমোশনে যদি আপনি নিজেকে হারায় ফেলেন, আপনিই পরে জীবনটাই বাজি ধরেছেন, এবং সেই বাজির ফলাফল কখনোই ভালো হবে না। শেষ করছি আজকের মতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।